আমাদের গ্রহ পৃথিবীর বাইরে যে এই সুবিশাল ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাই সেটি আসলে কী দিয়ে তৈরি, যার উত্তর কারো কাছেই আজ অবধি সঠিকভাবে জানা নেই। ধরুন আপনি একটি গাড়ির ওয়েট মাপার জন্য একটি ওয়েগিং মেশিনে চড়ালেন, আর গাড়িটির ওজন বেরোলো 2 টন। যার পর আপনি ওই গাড়িটি ডিঅ্যাসেম্বল করে প্রত্যেকটি পার্টকে আলাদা আলাদাভাবে ওয়েট করে সেগুলি যোগ করে পেলেন মাত্র 100 কেজি। এক্ষেত্রে আপনি টায়ারের হাওয়া ইত্যাদির ওজনও ক্যালকুলেট করেছিলেন, কিন্তু এতে ওজনের এত বেশি পার্থক্য বেরোলো কেন? তার মানে যখন গাড়িটি সব পার্টসগুলি একত্রে ছিল সেক্ষেত্রে কোনো এমন অদৃশ্য বস্তুর উপস্থিতি ছিল যার দরুন সে সময় গাড়িটির ওজন বেশি আসছিল, যা আলাদাভাবে ওয়েট করার দরুন ধরা পড়ছিল না। সো এমনই কিছু অসুবিধে আমাদের সায়েন্টিস্টরা বিগত 40 বছর ধরে ব্রহ্মাণ্ডের সাথে অনুভব করে আসছে। যা যা জিনিস দ্বারা আমাদের এই ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে, যা যা আমরা দেখতে পাই, যেমন আমি, আপনি, এই পৃথিবী, চাঁদ, সূর্য, এসব ছাড়াও এমন কিছু জিনিস রয়েছে যার দ্বারা এই ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে ও যা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা এর প্রভাব অনুভব করতে পারি। তো কী সেই অদৃশ্য বস্তু ও শক্তি যার দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড গঠিত হয়েছে? জানতে ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, কেননা এটি অনেক বেশি ইনফরমেটিভ তথা ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি এখন অবধি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করুন, ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যদি বলি এখানে একটি চেয়ার রয়েছে, সেক্ষেত্রে আপনারা বলবেন কই, কিছুই তো দেখা যাচ্ছে না। কোনো জিনিস যদি আমরা দেখতে না পাই তার মানে এটা নয় যে সেই জিনিসটি সেখানে উপস্থিত নেই, কেননা আমরা শুধুমাত্র ওই সকল জিনিসগুলি দেখতে পাই যারা লাইট অর্থাৎ আলোকে রিফ্লেক্ট করে। এই মুহূর্তে আপনি আপনার হাত সহ মোবাইল ফোনটি দেখছেন, তার কারণ আলো সেগুলি দ্বারা রিফ্লেক্ট হয়ে আপনার চোখে আসছে। একইভাবে আমাদের ব্রহ্মাণ্ডে যতগুলো গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র আমরা দেখতে পাই সকলেই লাইট প্রডিউস বা রিফ্লেক্ট করে, কেননা ওই সমস্ত জিনিস যা আমরা দেখছি সেসব সাধারণ অর্থাৎ অর্ডিনারি ম্যাটার দ্বারা তৈরি। কিন্তু ওই সকল জিনিসগুলো ছাড়াও ব্রহ্মাণ্ডে আরও বহু জিনিস রয়েছে যাদের আমরা দেখতে পাই না, কেননা তারা লাইটকে না তো অ্যাবজর্ব করে, না রিফ্লেক্ট করে, আর না বিকিরিত অর্থাৎ এমিট করে। আর ওই সকল পদার্থকেই বলা হয় ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার বেরিয়ন্স পার্টিকেল দ্বারাও তৈরি হয় না, কেননা এর ভিতরে প্রোটন ও নিউট্রন অবস্থান করে না। প্রোটন, নিউট্রন দ্বারা শুধুমাত্র অর্ডিনারি ম্যাটারই তৈরি হয়, যা লাইটকে অ্যাবজর্ব ও এমিট সবই করে, কিন্তু ডার্ক ম্যাটার করে না। এই ডার্ক ম্যাটারকে আবার অ্যান্টি ম্যাটারও বলা যায় না, কেননা অ্যান্টি ম্যাটার ম্যাটারের অপোজিট হয়ে থাকে, অর্থাৎ বিপরীত আধানযুক্ত হয়ে থাকে। এছাড়াও কোনো ম্যাটার যখন অ্যান্টি ম্যাটারের সঙ্গে কম্বাইন্ড হয় তখন তা বিপুল এনার্জি প্রডিউস করে, কিন্তু এক্ষেত্রে ডার্ক ম্যাটার এরকম কিছুই করে না। ডার্ক ম্যাটারের আরেকটা বৈশিষ্ট্য হলো এটি লাইটের সাথে তো কোনো ইন্টারাক্ট করেই না, বরং সম্পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে কারোর সাথেই ইন্টারাক্ট করে না, যেমন এক্স রে, গামা রে, কারোর সাথেই নয়। সে কারণে কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োগেও এই ডার্ক ম্যাটারকে ডিটেক্ট করাও সম্ভব নয়। কিন্তু তবে বিজ্ঞানীরা কীভাবে খোঁজ পেল এই ডার্ক ম্যাটারের এক্সিস্টেন্সির? আসলে 20 শতকে যতদিন অবধি হাবল টেলিস্কোপের মতো স্পেস টেলিস্কোপ অ্যাভেলেবল ছিল না, ততদিন সবাই জানতো যে আমাদের ব্রহ্মাণ্ড কেবলমাত্র আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে পর্যন্তই। কিন্তু এই টেলিস্কোপ আবিষ্কারের পর আমরা জানলাম যে ইউনিভার্সে গ্যালাক্সির অবস্থান অনেক ছোট। আমরা যদি অবজারভেবল ইউনিভার্সের কোনো একটি পার্টকে দেখি সেখানে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দেখতে পাবো, আর প্রত্যেকটি গ্যালাক্সিতেই কম করে প্রায় 10 মিলিয়ন নক্ষত্র অবস্থান করে, আর প্রত্যেকটি নক্ষত্রকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি অরবিট করে, ঠিক যেমনটা আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ, যেখানে আমাদের নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, মঙ্গলের মতো নানা গ্রহগুলি অরবিট করে। এবারে যদি আমি প্রশ্ন করি গ্রহগুলি কেন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তবে তার উত্তর হবে গ্র্যাভিটি। তারা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই সূর্যকে অরবিট করছে। এক্ষেত্রে বিজ্ঞানীরা এটি অবজার্ভ করে যে যেই গ্রহগুলি সূর্যের কাছের দিকে থাকে তাদের রোটেশনাল তথা অরবিট করার স্পিড অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু যারা সূর্যের থেকে দূরে অবস্থান করে, যেমনটা ইউরেনাস বা নেপচুন, এদের রোটেশনাল স্পিড মার্কিউরি, ভেনাস এদের থেকে অনেক কম। অর্থাৎ যেখানে গ্র্যাভিটি বেশি হয়ে থাকে সেখানে রোটেশনাল স্পিডও বেশি হয়, আর সেন্টার থেকে দূরে যাওয়ার সাথে সাথে এর স্পিডও কমতে থাকে। এর দ্বারা আমরা এটা বলতে পারি রোটেশনাল স্পিড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স অফ গ্র্যাভিটি। আর আমরা এটাও জানি যে ফোর্স অফ গ্র্যাভিটি বা গ্র্যাভিটি নিজেই মাস অর্থাৎ ভরের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে থাকে। এর থেকে এটি কনক্লুশন করা যায় যে যত বেশি মাস হবে তত বেশি রোটেশনাল স্পিড হবে, অপর দিক দিয়ে যত বেশি রোটেশনাল স্পিড হবে তত বেশি মাস হবে।
আপনাদের বলে রাখি, স্পেসে অবস্থিত যে কোনো বড় অবজেক্টের মাস বিজ্ঞানীরা এর মোশনের স্টাডি করেই ক্যালকুলেট করে থাকে। কেননা স্বাভাবিকই সেখানে তো আর দাঁড়িপাল্লা দিয়ে কোনো গ্রহ বা নক্ষত্রের মাস মাপা সম্ভব নয়। এবারে 1950-এর পর যখন অ্যাস্ট্রোনমাররা প্রথম স্পেস টেলিস্কোপ দ্বারা মিল্কি ওয়ে ছাড়াও অন্যান্য গ্যালাক্সিগুলিকে স্টাডি করা শুরু করলো, তখন সেক্ষেত্রে তারা প্রত্যেকটি গ্যালাক্সিতে একটি জিনিস কমন দেখতে পায়, যা হলো গ্যালাকটিক সেন্টার। গ্যালাকটিক সেন্টার যে কোনো স্পাইরাল গ্যালাক্সির কেন্দ্রকে বলা হয়। যতগুলি নক্ষত্র ওই গ্যালাক্সিতে অবস্থিত থাকে তারা ওই গ্যালাকটিক সেন্টারকেই অরবিট করে তার চারিপাশে চক্কর কাটতে থাকে। এই গ্যালাকটিক সেন্টারের ভর অনেক বেশি হয়ে থাকে আর সেখানে গ্র্যাভিটিও অনেক হাই হয়, যার দরুন সমস্ত নক্ষত্রগুলি সেই গ্যালাকটিক সেন্টারকেই অরবিট করে। সাধারণত ওই গ্যালাক্সির কেন্দ্রের দিকে যেই অবজেক্টগুলি রয়েছে সেগুলি বেশি জোরে ঘুরবে, আর যেগুলি সেন্টার থেকে দূরে অবস্থিত সেগুলি ধীরে ঘোরা উচিত। কিন্তু বিজ্ঞানীরা এক্ষেত্রে একটি আশ্চর্যজনক জিনিসের খোঁজ পায়। তারা দেখে যেই বস্তুগুলি গ্যালাকটিক সেন্টার থেকে দূরে অবস্থিত সেগুলিও ওই একই স্পিডে রোটেট করছে যেই স্পিডে কেন্দ্রের কাছে থাকা অবজেক্ট অর্থাৎ নক্ষত্রগুলি করছে। কেন্দ্র থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওই অবজেক্টগুলি এত জোরে রোটেট করছিল, তাও সেগুলি গ্যালাক্সি থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছিল না। আর এটা তখনই সম্ভব হতো যখন ওই স্থানে আলাদা কোনো ভর বা মাস তথা কোনো সাপোর্টিভ ম্যাটারের অবস্থান হতো। আর এই কারণেই বিজ্ঞানীরা এই কনক্লুশনে পৌঁছয় যে সেখানে কোনো হিডেন ম্যাটার রয়েছে, কিন্তু আমরা সেটিকে দেখতে বা ডিটেক্ট করতে পারছি না, শুধুমাত্র মেজারই করতে পারছি। সঙ্গে এটাও কনক্লুশন বেরোয় ওইখানে যেই ম্যাটারই রয়েছে সেটি না তো লাইটকে অ্যাবজর্ব করছে না রিফ্লেক্ট করছে, এটি লাইটকে ডিফ্লেক্ট অর্থাৎ বেন্ড করছিল। সেক্ষেত্রে আমরা সেটিকে দেখতে পারছিলাম না, আর এই কারণেই মূলত তার নামকরণ করা হয় ডার্ক ম্যাটার। আলবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হিসেবে যদি কোনো বস্তু ভর সম্পন্ন হয় তখন সেটি স্পেস টাইম ফ্যাব্রিকে একটি কার্ভ তৈরি করে, আর সেই কার্ভেচারের ফলে স্পেস টাইমে ওই স্থানের পার্শ্ব দিয়ে যদি কোনো লাইট পাস হয় তখন সেটি বেঁকে যায় অর্থাৎ পথচ্যুত হয়ে যায়। তো যদি ডার্ক ম্যাটার অবস্থিত থাকে আপাত দৃষ্টিতে সেটি আমাদের দৃষ্টিগোচর না হলেও কিন্তু সেটি স্পেস টাইমে কার্ভ ফর্ম করবে, আর তার দরুনই লাইট যখন তার পাশে দিয়ে পাস হবে তখন সেটি বেন্ড হয়ে যাবে। মূলত এই থিওরির বেসিসেই সায়েন্টিস্টরা ডার্ক ম্যাটারের একটি নকশাও তৈরি করে, যে যেখানে ম্যাটার দেখা যায় না আর লাইট বেন্ড হয়ে যায় সেক্ষেত্রে বিজ্ঞানীরা বুঝে যায় যে সেখানে ডার্ক ম্যাটার অবস্থিত রয়েছে। বহু বছর আগে থেকেই বিজ্ঞানীরা এই ডার্ক ম্যাটারকে ডিটেক্ট করার জন্য নানা ধরনের টেকনিকের ব্যবহার করে আসছে। 2011 সালে আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার অর্থাৎ AMS নামে একটি বড় আকারের পার্টিকেল ডিটেক্টর লাগানো হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই AMS আজ অবধি বিভিন্ন ধরনের 100 মিলিয়নেরও বেশি রেডিয়েশনকে ডিটেক্ট করেছে, কিন্তু সেগুলি দ্বারাও এই ডার্ক ম্যাটার সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা জানায় যেহেতু আমরা ডার্ক ম্যাটার খুঁজতে পারছি না, তবে সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলির খোঁজ করব যেগুলি ডার্ক ম্যাটারের ফলে ঘটে থাকে। রিসার্চার্সদের মতে যেমন অর্ডিনারি ম্যাটারের পার্টিকেল যখন একে অপরের সঙ্গে কম্বাইন ঘটে তখন সেটি রেডিয়েশন এমিট করে, একইভাবে যখন দুটি ডার্ক ম্যাটারের পার্টিকেলও একে অপরের সঙ্গে সংযোগ ঘটবে তখন সেটিও রেডিয়েশন এমিট করবে, আর যাকে ডার্ক রেডিয়েশন মানা হবে। এক্ষেত্রে যদি আমরা এই ডার্ক রেডিয়েশনকে ডিটেক্ট করতে সক্ষম হই তবে আমরা ডার্ক ম্যাটারকেও প্রুভ করতে পারবো। বিজ্ঞানীরা অলরেডি এ নিয়ে বহু এক্সপেরিমেন্ট করে নিয়েছে। লার্জ আন্ডারগ্রাউন্ড জেনন অর্থাৎ LUX এমন একটি এক্সপেরিমেন্ট ছিল যা এই ডার্ক ম্যাটারের এক্সিস্টেন্সি প্রুফের দিকে কাজ করছে। আমরা ডার্ক ম্যাটারের খোঁজ করার জন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি, যা হলো ল্যাবরেটরিতেই এই ডার্ক ম্যাটার তৈরি করে। এই ক্ষেত্রে বিজ্ঞানীরা মনে করে অর্ডিনারি ম্যাটারের পার্টিকেলগুলি যদি দ্রুত গতিতে মুভ করানো হয় সেক্ষেত্রে হয়তো সেটি ব্ল্যাক ম্যাটারে রূপান্তরিত হতে পারে। আর এরকম এক্সপেরিমেন্ট সুইজারল্যান্ডে জেনেভাতে অবস্থিত সার্নের ল্যাবরেটরিতে অলরেডি নানাভাবে করা হচ্ছে LHC অর্থাৎ লার্জ হ্যাড্রন কোলাইডারের প্রয়োগে। তো এতটাই ছিল ডার্ক ম্যাটার নিয়ে অ্যাভেলেবল কিছু বেসিক্স ধারণা। ডার্ক ম্যাটার নিয়ে বিজ্ঞানীদের কাছে বিশেষ কোনো তেমন তথ্য নেই, যে কারণেই এর নাম ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার তো আমাদের ব্রহ্মাণ্ডে মাত্র 1/4 অংশ জুড়ে রয়েছে, কিন্তু আরেকটি অজানা শক্তি যা দিয়ে আমাদের ব্রহ্মাণ্ডের 4/3 অংশ গঠিত রয়েছে ও যার কারণেই আমাদের সমগ্র ব্রহ্মাণ্ড আজ এক্সিস্টেন্সিতে রয়েছে, সেটি হলো ডার্ক এনার্জি। 1929 সালে একজন আমেরিকান অ্যাস্ট্রোনমার এডউইন হাভেল একটি এক্সপ্লোডিং স্টার অর্থাৎ সুপারনোভার অধ্যয়ন করে সর্বপ্রথম জানান যে আমাদের ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে অর্থাৎ এক্সপ্যান্ড হচ্ছে। যার পর থেকে বিজ্ঞান মহলে সবার মনেই একটি প্রশ্ন জাগতে শুরু হয় যে যদি ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে তবে সেটি কত দ্রুত হচ্ছে, আর এর পেছনে কোন বল কাজ করছে যা ব্রহ্মাণ্ডকে প্রসারণ অর্থাৎ এক্সপ্যান্ড হতে সাহায্য করছে।
গ্র্যাভিটির কাজ তো বিভিন্ন বস্তুকে একসঙ্গে রাখা, কিন্তু এক্ষেত্রে এমন একটি ফোর্সের এক্সিস্টেন্স জানা যাচ্ছিল যা জিনিসগুলিকে একে অপর থেকে দূরে সরাচ্ছিল। অজানা শক্তি হয় সে সময় বিজ্ঞানীরা এর নামকরণ করে ডার্ক এনার্জি। আমাদের ব্রহ্মাণ্ডে মোট 68% স্থান জুড়েই রয়েছে এই ডার্ক এনার্জি, যেখানে 27% স্থানে রয়েছে ডার্ক ম্যাটার ও বাকি 5% রয়েছে অর্ডিনারি ম্যাটার, যা আমরা আমাদের চারিপাশে দেখে থাকি, যেমন পৃথিবী ও চাঁদের মতো বিভিন্ন গ্রহ উপগ্রহ, এছাড়াও নক্ষত্র, গ্যালাক্সি, মিটোরাইটস ইত্যাদি। অ্যালবার্ট আইনস্টাইনের মতে আমরা যেই স্পেসকে খালি মনে করি সেটি আসলে খালি নয়, বরং ব্রহ্মাণ্ডে এমটি স্পেস বলে কিছুই হয় না। এই এমটি স্পেস নিয়ে অধিকানে একটি ভিডিও অলরেডি রয়েছে, আপনারা সেটি অবশ্যই দেখবেন, তবে ব্যাপারটি আরও ভালোভাবে বুঝবেন। তো আইনস্টাইনের মতে ডার্ক এনার্জি ব্রহ্মাণ্ডে সর্বত্রই রয়েছে, আর এটি নিমেষেই ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতো, কিন্তু গ্র্যাভিটির জন্য যেটা করতে পারছে না। বিজ্ঞানীরা এটি তো জানতো যে বিগ ব্যাংয়ের পর থেকে ব্রহ্মাণ্ড যেভাবে যেই গতিতে এক্সপ্যান্ড হচ্ছিল তা ধীরে ধীরে কমে আসবে গ্র্যাভিটির জন্য, কিন্তু 1998 সালে যখন হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা আরেকটি সুপারনোভা এক্সপ্লোশন অবজার্ভ করা হয়, তখন বিজ্ঞানীরা দেখে যে না, ব্রহ্মাণ্ডের এক্সপেনশন অর্থাৎ প্রসারণের গতি কমেনি, বরং একই রয়েছে। আর সেই থেকেই এই ডার্ক এনার্জি কনসেপ্টটি আরও স্পষ্ট হতে থাকে। বিজ্ঞানীরা বুঝতে পারে যে একটি বিশেষ শক্তি রয়েছে যা গ্র্যাভিটির বিপরীতে সর্বক্ষণই কাজ করে চলেছে ও ব্রহ্মাণ্ডকে এক্সপ্যান্ড করে চলেছে, আর যার শক্তি গ্র্যাভিটির থেকে বেশি। ডার্ক ম্যাটারের মতো এই ডার্ক এনার্জি সম্পর্কেও বিজ্ঞানীরা তেমন কিছুই জানে না। কিভাবে এটির অস্তিত্ব রয়েছে বা এটি কার সাথে ইন্টারাক্ট করে কেউই জানে না। অনেকের মতে এই ডার্ক এনার্জি গ্র্যাভিটিরই এক প্রকারের অসংশোধিত রূপ, যা পরবর্তীতে নতুন এক গ্র্যাভিটি থিওরি দ্বারাই এক্সপ্লেন করা সম্ভব হবে। তো এতটাই ছিল ডার্ক এনার্জি সম্বন্ধীয় কিছু জানা ও অজানা তথ্য। সো আজকের এই ভিডিওটি দ্বারা কিছু বুঝতে পারলে ভিডিওটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করুন। অধিকান সায়েন্সের ভিডিওগুলিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি অধিকান চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।